নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময়। আরও একবার আপনাদের সকলকে জানাই হার্দিক অভ্যর্থনা। আমরা জানি আপনারা অনেকেই দুঃসাহসিক অভিযানের গল্প শুনতে ভালোবাসেন, তাই আপনাদের সেই ইচ্ছার কথা মাথায় রেখেই আমরা শুরু করতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের একটি দুঃসাহসিক অভিযানের উপন্যাস আমাজনের অরণ্যে। আজ শোনাব প্রথম পর্ব। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন ও আমাদেরকে আপনাদের মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রিপশনের মাধ্যমে উৎসাহ প্রদান করুন। চলুন আপনাদেরকে নিয়ে যাই সুদূর ব্রাজিলের এক ভয়াবহ ভয়ঙ্কর জঙ্গল আমাজনে। একদিন সকালে হঠাৎ কি খেয়াল হলো, সোজা হিরণ মামার বাড়ি চলে এলুম। হিরণ মামা থাকেন দক্ষিণ কলকাতায়, লেকের কাছাকাছি বিশাল একটা সেকেলে ধাঁচের বাড়ি। চারিদিকে লতা পাতার ছাউনি দেওয়া পাঁচিল, মস্ত গেট, চওড়া লনের দুধারে অজস্র দেশি বিদেশি পাথুরে ভাস্কর্য সাজানো রয়েছে। নানা রকম গাছপালা আর ফুলেরও অভাব নেই। হিরণ মামার পূর্বপুরুষ একসময় কলকাতার সেরা ধনীদের একজন ছিলেন শুনেছি। হিরণ মামা মানুষ হিসেবে বেশ চমৎকার, কোনো হামবড়াই ভাব নেই, কোনো রকম বড়লোকই জাঁকজমক দেখাতে চান না। মেশেনও খুব কম মানুষের সঙ্গে। বেশিরভাগ সময় তিনি অবশ্য বাড়িতে থাকেন না, কোথায় কোথায় কাটিয়ে আসেন। এই স্বভাবটা আমার ছেলেবেলা থেকে লক্ষ্য করে আসছি। যতদূর মনে পড়ে, মামিমার মৃত্যুর পর থেকেই উনি খানিকটা খামখেয়ালি আর ভবঘুরে স্বভাবের হয়ে ওঠেন। তিনি পৃথিবীর নানান দেশে ঘুরেছেন, নানা রকম রোমাঞ্চকর আর দুঃসাহসিক অভিযান করেছেন। তা নিয়ে কয়েকটা বইও লিখেছেন। তবে তার আসল খ্যাতি একজন শৌখিন প্রত্নতাত্ত্বিক হিসেবে। দেশের সব জাদুঘরে যে কোনো ব্যাপারে ওর ডাক পড়ে। প্রত্নতত্ত্ব বিভাগ ওর মতামতের মূল্য দেন খুব বেশি। যেমন রাজস্থান মরুভূমির হিতরেগড়ে বালির নিচে পাওয়া সেই ইটের স্তূপ নিয়ে দেশের পণ্ডিত আর বিজ্ঞানীরা যখন হিমশিম খাচ্ছেন, তখন হিরণ মামা গিয়ে দেখেই বলে দিলেন, আরে এ তো সেই ইংরেজ জুওলজিস্ট মাইকেল গেভার্টের অবজারভেশন টাওয়ার, মানে পর্যবেক্ষণ মঞ্চ। 1780 খ্রিস্টাব্দে গেভার্ট ভারতীয় মরুভূমি প্রাণী সম্পর্কে গবেষণার জন্য এখানে কিছুকাল বাস করেছিলেন। আশ্চর্য এবং মজার কথা, সবাই এই ইটের স্তূপটা কমপক্ষে 3000 বছরের পুরনো দ্রাবিড় সভ্যতার নিদর্শন বলে হইচই লাগিয়েছিলেন। হিরণ মামার কথা শুনে তখন তাদের তো মুখ চুন। মামা বললেন, হ্যাঁ, কার্বন 14 নামক পরীক্ষায় কোন জিনিস কত পুরনো ধরা পড়ে ঠিকই, কিন্তু মাঝে মাঝে ওই পরীক্ষা উল্টোপাল্টা খবরও বাতলায়, 100 বছরকে 10,000 বছর করে ফেলে। নথিপত্র ঘেঁটে দেখা গেল তাই বটে। মাইকেল গেভার্ট পলাশি যুদ্ধের 10 বছর পরে এদেশে আসেন, মারা যান 1790 খ্রিস্টাব্দে। কলকাতায় পার্ক স্ট্রিটের কবরখানায় তার কবর এখনও রয়েছে। এই হিরণ মামার বয়স এখন প্রায় 52, কিন্তু দেখলে যুবক বলে ভুল হয়। চুলদাড়ি একটাও পাকেনি, গায়ের রং ধপধপে সাদা, একটু লালচেও বটে। ভারতীয় বলে মনেই হয় না দেখলে, স্পেনের লোক বলে ভুল হতে পারে। প্রকাণ্ড শরীর, পথ দিয়ে হেঁটে গেলে না তাকিয়ে উপায় নেই। উনি আমার মায়ের দূর সম্পর্কের এক দাদা হন, শুধু এটুকুই জানি। কালে ভদ্রে আমাদের পার্ক সার্কাসের বাড়িতে আসেন। আমার সঙ্গে ওর সম্পর্কটা ছেলেবেলা থেকেই গাঢ় হয়ে উঠতে পারেনি। তার কারণ আমার ভয়। হ্যাঁ, ওকে বরাবর কেমন রহস্যময় মানুষ বলে মনে হয়েছে আমার। দেখলেই
গা ছমছম করেছে। মনে হয়েছে হয়তো কোনো রহস্যময় ভয়ঙ্কর জায়গায় নিয়ে পৌঁছে দেবেন, আমার আর বাড়ি ফেরাই হবে না। অবশ্য বড় হয়ে অতখানি ভয় আর ছিল না, কিন্তু আশ্চর্য, তবু সেই গা ছমছম ভাবটা আজও ঘোচেনি। ওর নীলচে চোখ দুটো আমাকে গভীরভাবে আকর্ষণ করে। মনে হয় আমাকে যেন ওই চোখ দুটো ডেকে নিয়ে যেতে চায় কোনো দুর্গম অরণ্যে কিংবা ভয়ঙ্কর পাহাড়ি গুহার অন্ধকারে, বা পাতালে, যেখানে শুধু রহস্য আর রহস্য, যা আজও বিজ্ঞানীরা কল্পনা করতেও পারেন না। হিরণ মামা আমার এই ভয়ের ভাবটা আগে টের পেতেন, এখনো পান। তিনি মিটিমিটি হেসে বলেন, টিটোটা আসলে ভীতু নয়, ওর হয়েছে কি আমার ওপর প্রচণ্ড ঈর্ষা আছে। আমি যা করি ও তা পারবে না কেন, এই রকম একটা ভাব। টিটো আমার প্রতিদ্বন্দ্বী হতে চায়, তাই না রে? আমি প্রশ্নটা এড়িয়ে গেছি, ভেবেছি তা কি সত্যি, কে জানে। তবে আমার মনে একটা অভিমান জন্মাচ্ছিল, টের পাই। কেন হিরণ মামা আমাকে তার রহস্যময় জীবনের সঙ্গী করছেন না? আমি কি নিতান্ত দুর্বল ছেলে? খেলাধুলো, ঘুষোঘুষি, মারামারি, কোনটাতেই বা আমি অপটু? এদিকে বারবার কলেজের পরীক্ষা পেছিয়ে যাচ্ছে, ফলে পড়াশোনায় মন বসে না। মাথায় খালি নানান উদ্ভট ভাবনার আসর। কোথায় যাই, কি করি, এই অবস্থা। সারা রাত জেগে ভাবি একটা কিছু করে ফেলা দরকার, ভয়ঙ্কর মারাত্মক কিছু। অথচ পড়া হচ্ছে না। হু হু করে দিনগুলো মিছি মিছি চলে যাচ্ছে। আমার হাত দুটো নিস্পিস করে। এই অস্থিরতার ফলেই যেন আমি এক সকালে হুট করে হিরণ মামার বাড়ি হাজির হলাম। জানতুম না মামা আছেন কি নেই। না থাকলে মনে হচ্ছিল ভারী কষ্ট পাবো। ফিরে এসে আবার সেই চুপচাপ ঘরে গিয়ে বসা, কিংবা বড় জোর ক্লাবে গিয়ে গুলতানি করা। ব্যাট ব্যাট, কোনো মানে হয় না এমন করে বেঁচে থাকার। গেটে রাম সিং দারোয়ান আমাকে দেখেই সেলাম দিয়ে একগাল হাসতেই বুঝলুম ভাগ্য ভালো, হিরণ মামা বাড়ি আছেন। গাড়ি বারান্দা পেরিয়ে সিঁড়ি, সিঁড়ির ওপর পা ফেলতে ফেলতে সামনেকার বসার বড় ঘর থেকে হিরণ মামার হো হো হাসি শুনতে পেলুম। অনেকবার মামার এমন হাসি শুনেছি, কিন্তু আজকের মতন এমন প্রচণ্ড উদ্দীপনা তো কখনো পাইনি। দরজার ভারী পর্দার এদিকে কয়েক মুহূর্তের জন্য দাঁড়ালুম। ভিতরে মামা কার সঙ্গে কথা বলছেন? ইংরেজিতে বলছেন। ব্যাপার কি? নিশ্চয়ই কোনো বিদেশি সাহেব এসেছে। মামার কাছে এমন বিদেশি প্রায়ই আসে। হিরণ মামা বলছেন, আমায় অন্তত একটা দিন ভাববার সময় দিন মিস্টার সিএমএল। আমি কাল সকালে 7টা নাগাদ আপনাকে হোটেলে ফোন করে জানাবো। একটা চাপা অথচ মিহি নাকি সুরে কে যেন ভাঙা ভাঙা ইংরেজিতে বলছে, কিন্তু কিন্তু খুবই সাবধান মিস্টার রয়। দয়া করে কারোর সঙ্গে এ নিয়ে পরামর্শ করতে যাবেন না। আর এ ধরনের অ্যান্টিক আনতে যে অনুমতিপত্র লাগে, বুঝতেই পারছেন, তা আমি নিইনি। কারণ তাহলে তক্ষুনি প্রত্নতত্ত্ব বিভাগের বিজ্ঞানীদের ডাক পড়তো। তারা বলতেন, এটা কি বস্তু ব্যাখ্যা করো, তাই না? হ্যাঁ, তা ঠিকই। তবে আমি সাবধানে রইলুম। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মিস্টার সিএমএল। আর একটা কথা মিস্টার রয়, যে ডায়েরিটা আপনাকে দিয়ে যাচ্ছি সেটা $20,000 দামে একজন কিনতে চেয়েছিল। ভুলবেন না কিন্তু ব্যাপারটা। জানি নে সে বেটা আমাকে অনুসরণ করে এখানে এসেছে কিনা। আশা তো খুবই স্বাভাবিক, তাই না? তাই বলছি, যে কোনো সাদা চামড়ার বিদেশি আপনার সঙ্গে দেখা করতে চাইলেই খুব সতর্ক হবেন। হ্যাঁ, আর আর এখন কয়েকটা দিন বাইরের তেমন কোনো লোকের সঙ্গে আপনার দেখা না হয় নিরাপদ। হিরণ মামার হাসি শোনা গেল আবার। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, কিন্তু আমাকে এতখানি বিশ্বাস করে বসলেন কেন? হ্যাঁ, বিশ্বাস আপনাকেই করি, কারণ আমার গুরু
প্রখ্যাত অ্যাডভেঞ্চারিস্ট মিচেল হেজেস আপনার কথাই আমাকে বলেছিলেন। ও তাই বলুন, হেজেস এখনো বেঁচে আছেন? আছেন, তবে 90-এর ওপর বয়স এখন। লস এঞ্জেলসে থাকেন। উনি তো এই অ্যান্টিক দেখে বললেন, এটা কোনো লিলিপুট মানুষের মুন্ডু নয়, জিভারো ইন্ডিয়ানদের মমি মুন্ডু। তাদের দৈহিক গঠন আমাদের মতোই, মাথাকে অদ্ভুত কায়দায় মমি করে কমলা লেবুর মতো সাইজে আনতে ওরা পটু। চামড়াবিদ্যা অর্থাৎ ট্যাক্সিডামিতে ওদের জুড়ি নেই। ব্রাজিলের আমাজন নদীর অববাহিকায় ভীষণ দুর্গম জঙ্গলে ওদের বাস। ক্রমশ এই আদিম মানুষগুলোর সংখ্যা কমে আসছে। তবে তবে মিস্টার রয়, হেজেস আমাকে বলেছেন আজকাল ওই মমি মুন্ডু যা সব টুরিস্টরা ব্রাজিল থেকে কিনে আনে সবই কিন্তু নকল। আসল মমি মুন্ডু পাওয়া ভাগ্যের কথা। তা পেতে হলে জিভারোদের আস্তানায় যেতে হয়। এ এক অসম্ভব ব্যাপার। আর দাঁড়িয়ে থাকা গেল না। আচমকা পর্দা তুলে হিরণ মামা খ্যাঁচ করে আমার কলার ধরে হ্যাঁচকা টান দিলেন। ওরে বাঁদর ছেলে, কখন থেকে পা দুটো দেখেই চিনে ফেলেছি যে শ্রীমান টিটোর আবির্ভাব ঘটেছে। তা না হলে রাম সিংয়ের পাহারা এড়িয়ে ভেতরে ঢোকে সাধ্য কার? এই বলে হিরণ মামা বিদেশি লোকটার দিকে ঘুরলেন। মিস্টার সিএমএল, আমার প্রিয় ভাগ্নে শ্রীমান টিটো, আপনি স্বচ্ছন্দে ওকে বিশ্বাস করতে পারেন। আর বাবা টিটো, ইনি প্রখ্যাত রাশিয়ান অভিযাত্রী মিস্টার সাসা সিএমএল। এতক্ষণে মনে পড়ে গেল, এই সাসা সিএমএল দক্ষিণ আমেরিকার জঙ্গল পাহাড়ে যিনি জীবন কাটিয়েছেন তার দাদা আর্নেস্টি সিএমএল এর সঙ্গে। বর্ষা ছুঁড়ে রেড ইন্ডিয়ানদের মতোই যিনি জাগুয়ার বা পুমা শিকার করতে পটু। হীরের খনি আবিষ্কার করার উদ্দেশ্যে প্রথম যে দলটি 1924 খ্রিস্টাব্দে মাটো গ্রাসো এলাকায় অভিযান চালিয়েছিল, ইনি তো ছিলেন তাদেরই একজন। রাত জেগে সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনী পড়েছি তার নিজের লেখা বই জঙ্গল ফিউরিতে। এই সাসা সিএমএল। আনন্দে বিস্ময়ে হাত বাড়িয়ে বললুম, অভিনন্দন, হাজার হাজার অভিনন্দন মিস্টার সিএমএল। জঙ্গল ফিউরির নায়ককে সশরীরে এখানে দেখে মনে হচ্ছে নির্ঘাত স্বপ্ন দেখছি। মিস্টার সিএমএল আমার দিকে সন্দেহাকুল চোখে তাকিয়েছিলেন। এবার আমার হাতে মৃদু নাড়া দিয়ে বললেন, খুশি হলাম মিস্টার টিটো। হিরণ মামা মন্তব্য করলেন, মার্শাল টিটো বলুন স্বচ্ছন্দে। মামা হেসে উঠলেন। তারপর এতক্ষণে কফি টেবিলের উপর চোখ পড়ল। একটা কাঠের ছোট বাক্সের ওপর। ওটা কি? কি ওই ভয়ঙ্কর বস্তুটা? ওটা কি মানুষের মাথা? অসম্ভব। লম্বা চুল, কমলা লেবু সাইজের একটা বীভৎস মুন্ডু। দেখা মাত্র গায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায়, সারা শরীর ঠান্ডা হয়ে পড়ে। এই মুন্ডুর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাধ্য খুব কম মানুষেরই আছে। মুন্ডটার জলজলে নীল খুদে দুটো চোখ নিষ্পলক আমার দিকে তাকিয়ে রয়েছে। চোখ সরিয়ে নিলুম। হিরণ মামা আমার কাঁধে হাত রেখে বললেন, আপাতত কিছুদিন আমার সারাক্ষণের সঙ্গী টিটো, তোকে ছেড়ে দিচ্ছি নে, তোর মাকে ফোন করে বলে দিচ্ছি। আর মিস্টার সিএমএল, তাহলে সেই কথাই রইল, আগামীকাল সকাল 7টা। ওপরের ঘরে দরজা ভালো করে এঁটে হিরণ মামা বললেন, দেখ টিটো, এটা পড়তে পারিস কিনা দেখ তো। এই বুঝি সেই ডায়েরিটা? কালো ছেঁড়া খোঁড়া মলাট, কাগজও খুব পুরনো। খুলে দেখি জায়গায় জায়গায় পোকায় কেটেছে, কোথাও জলে ভিজে হরফগুলো বোঝা যাচ্ছে না। চোখ বুলিয়ে দেখেই বুঝেছিলুম ইংরেজিতে লেখা, কিন্তু বেশ গোটা গোটা হরফ। সেকালের লোকেরা সব দেশেই খুব পরিষ্কার ছাঁদে লিখত। হরফের ধাঁচে সেকালের ছাপ রয়েছে, কালির রং কালো, কিন্তু এখনো কি ঝকমক করছে। আমার আরও মনে হলো এই ডায়েরির লোক অনেক দিন ধরে অনেক সময় নিয়ে আস্তে আস্তে লিখে গেছে, কোনো রকম তাড়াতাড়ি ধার ধারেনি।
প্রথম পাতায় নাম ঠিকানা লেখা, ক্যাপ্টেন চার্লস জেভিয়ার, আলাস্কা জাহাজ, গুয়াকুইল বন্দর, ইকুয়েডর, দক্ষিণ আমেরিকা। দ্বিতীয় পাতায় ডায়েরি শুরু হয়েছে, ওপরের তারিখ লেখা 18ই মার্চ 1899, রাত 12টা। আমার শখের জাহাজ আলাস্কার দরদাম আজই হয়ে গেছে। কাল সকালে ওকে নিতে আসবে ওর নতুন মালিক। লোকটা একজন স্প্যানিশ, এই বন্দরেই ওর বাড়ি। ও বলছিল এমনই একখানা জাহাজ ওর খুব দরকার ছিল। এটা পেলে সে তার বাবার মতোই নিজের দেশ স্পেনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে ভালো পয়সা কামাবে। ওটা চালাকি ব্যাটার। আমি ইংরেজ, আমাকে ফাঁকি দেবে কিনা ওই মারকুট্টে মতলববাজ ধূর্ত একটা স্প্যানিশ। ওদের মতলব তো সবই জানা। ব্যাটা আসলে একজন গোল্ড ডিগার যাকে বলে, সোনা হাতড়ে বেড়াচ্ছে। ও যদি নির্ঘাত জাহাজটা নিয়ে মেক্সিকো উপসাগরে হারানো শহর আটলান্টা আবিষ্কার করে গুপ্তধন না হাতায়, তো আমার সওয়া হাত ল্যাজ গজাবে। তা মরুগে, গোল্লায় যাক ওই নীল চোখ লাল চেহারাওয়ালা গিরগিটির মতো শয়তানটা। আলাস্কাকে আমায় বেচে দেয়া ছাড়া উপায় নেই, কারণ টাকা আমার খুবই দরকার। বর্ষার আগেই আমাজন নদীর ধারে ভীষণ জঙ্গল এলাকায় কাজ শেষ করে ফিরে আসতে হবে। তার জন্য কম করে 100 জন সাহসী ডানপিটে লোক দরকার। তাদের মাইনে আর খোরাকি দিতে হবে। তার উপর অনেক বন্দুক, পিস্তল আর কার্তুজ দরকার। এসব না নিয়ে গেলে আমার আর ফিরে আসাই সম্ভব হবে না। পৃথিবীর সবচাইতে আদিম বর্বর এক নৃশংস ইন্ডিয়ান জাতের সঙ্গে মোকাবিলা করতে যাচ্ছি। তবে একটা শুধু আশার আলো, ওদের সমাজ থেকে যে লোকটা প্রাণের ভয়ে পালিয়ে এসেছে তার কাছেই পথের খবর রয়েছে। এই লোকটার নাম ম্যাসিও, ওদের গোত্রের নাম জিভারো। ভীষণ দুর্ধর্ষ আর হিংস্র স্বভাবের মানুষ তারা। ম্যাসিও তাদেরই একজন ওঝা, যাকে আমরা বলি উইচ ডক্টর। কিছুদিন আগে অসুখ বিসুখে অনেক লোক মারা পড়ায় ওঝার উপর বিশ্বাস তাদের হারিয়ে গেছে। এ অবস্থায় জিভারোরা ওঝাকে খতম করে। তাদের বিশ্বাস বনদেবতা ওয়াকিনি ওঝার রক্ত পেলে খুশি হবেন, অভিশাপ দূর হয়ে যাবে। ম্যাসিও কিভাবে টের পেয়ে পালিয়ে আসে। পথে এক ফরাসি শিকারীর সঙ্গে তার দেখা হয়। এই ফরাসি ভদ্রলোক ওদের ভাষা বোঝেন। তার কাছে ম্যাসিও এখন বাস করছে। ম্যাসিও নিজের জাতের ওপর এত রেগে আছে যে তাকে একটা অদ্ভুত খবরও দিয়েছে। হ্যাঁ, অবিশ্বাস্য বলে মনে হতে পারে খবরটা, কিন্তু আমি জানি তা নয়। 16 শতকের গোড়া থেকে যখন স্পেন দেশের লোকেরা দক্ষিণ আমেরিকায় গিয়ে ওই অঞ্চলের মায়া সভ্যতা সোনার লোভে ধ্বংস করতে থাকে, তখন কিছু রেড ইন্ডিয়ান, তাদের গোষ্ঠীর নাম ইনকা, কোনো মতে প্রাণ নিয়ে পালায়। তাদের সঙ্গে ছিল অজস্র সোনা, হিরে আর মণিমুক্তা। আমাজন নদীর ধারে কোনো এক পাহাড়ি জায়গায় সেগুলো তারা পুঁতে রাখে। তারপর হতভাগ্য লোকগুলো দিন দিন না খেতে পেয়ে অসুখ বিসুখে মারা পড়ে। 200-250 বছর পরে একজন জিভারো ওঝা কিভাবে হঠাৎ এই গুপ্তধনের খোঁজ পেয়ে যায়। কিন্তু ওরা তো বর্বর, অসভ্য মানুষ। এই আলো ঝলমলে জিনিসগুলো কি কাজে লাগে বোঝে না, কিন্তু ওদের ধারণা এগুলো বনদেবতা ওয়াকিনিরই কোনো কাণ্ড কারখানা। তাই সেখানটায় পাহারা দেয়, যাতে কেউ ওগুলো ছুঁতে না পারে। ম্যাসিও ওঝা সেই গোষ্ঠীরই একজন। ফরাসি ভদ্রলোকের নাম জাঁ ফার্লো। সম্প্রতি আমার সঙ্গে পরিচয় হয়েছে, বন্ধুত্বও হয়েছে। একদিন হঠাৎ আমার কাছে সব খুলে বললেন।
তারপর আমি ম্যাসিওর সঙ্গে দেখা করেও এসেছি। ম্যাসিও প্যাসেসান্ডো নামে এই নির্জন পাহাড়ি এলাকা ছেড়ে কিছুতেই বাইরে আসতে চায় না। ওখানে ফাঁড়লো খানিকটা জায়গা নিয়ে চাষাবাদ করেছেন। ম্যাসিও দিনরাত ঘরে চুপচাপ বসে থাকে। ফাঁড়লোর ভয় শিগগির লোকটা মরে যেতে পারে, তাই যত তাড়াতাড়ি হয় ওকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়া দরকার। আমার গা শিউরে উঠছিল পড়তে পড়তে। এবার হিরণ মামা বললেন, এবার একেবারে শেষ পাতাটা পড়তো দেখি। শেষ পাতাটা জেবড়ে গেছে, হয়তো জলে ভিজে গিয়েছিল। বরফগুলো চেনা যায় না, তবে অনেক কষ্ট করে মোটামুটি দাঁড় করালুম। 2রা জুলাই 1899, রাত 2টো। নদীর ধারে বসে লিখছি। সাবধানে পাতার আড়ালে মোমবাতি জেলে লিখতে হচ্ছে। এখান থেকেই জীবারদের এলাকা শুরু। ম্যাসিও খুব উত্তেজিত, তার ছটফটানি টের পাচ্ছি। ফাঁড়লো ওকে ধরে বসে রয়েছেন একটা গাছের নিচে। আমরা সবাই বন্দুক পিস্তলে গুলি ভরে তৈরি আছি, কারণ যে কোনো সময় জীবারোরা হানা দিতে পারে। তাদের কাছে যারা অচেনা তারা সবাই তাদের শত্রু। কিন্তু এরই মধ্যে আমি লিখছি, কারণ জানি না আর ফিরতে পারবো কিনা। যদি না ফিরি, আমার এই ডায়েরি একটা চুয়োর গাছের নিচে পোঁতা রইল। কারো না কারো একদিন হাতে পড়ে যেতে পারে। গাছের গুঁড়িতে ইংরেজিতে লিখে রাখবো, নিচে খুঁড়ে দেখুন। এদিকে আজ বিকেলে ফাঁড়লো একটা চমৎকার কাজ করেছেন। তার এতদিনের সাধনা সফল হয়েছে। ম্যাসিওর সাহায্যে সেই জায়গাটার একটা নকশা এঁকে ফেলেছেন। একটু এদিক ওদিক অবশ্য হতে পারে, কিন্তু নকশাটায় কোনো ভুল নাকি নেই। ফাঁড়লো শিকারী মানুষ, এদিকটা তার কিছু চেনা তো বটেই। একটা কাজ আমিও করে ফেলেছি। নকশাটা ফাঁড়লোর কাছে আছে, কিন্তু আমি মনে মনে তা অবিকল মুখস্থ করার মতো রেখেছি। সেটা এই শেষ পাতায় এঁকে দিচ্ছি। পাতা এখানে শেষ হয়েছে। আমি বললুম, ব্যাট, পাতাই তো শেষ হয়ে গেল লেখার চোটে। নকশা আঁকলেন কোথায়? ভদ্রলোক নকশা এঁকেছেন? মামা মুচকি হেসে বললেন, হুম, ওটা শেষ পাতা নয়। শেষ পাতাটা কেটে নিয়েছে কেউ। পরীক্ষা করে দেখলেই টের পাবি। তাই তো। আমার গা শিউরে উঠল। বললুম, মামা, তাহলে তো আর কোনো উপায় নেই। হিরণ মামা কি যেন ভাবতে ভাবতে বললেন, কিসের? গুপ্তধন খুঁজে বের করার। হিরণ মামা আমার চোখে চোখ রেখে শান্তভাবে বললেন, তবু আমি যেতে চাই টিটো। তুই যাবি আমার সঙ্গে? আমার রক্ত নেচে উঠল। বললুম, যাব মামা, তোমার সঙ্গে আমি জমের বাড়ি যেতেও পিছপা নই। হিরণ মামা এবার মিটিমিটি হেসে বললেন, কতকটা জমের বাড়ি যাওয়াই বটে। এই মমি মুন্ডটা কার জানিস? সেই জিভারো ওঝা, ম্যাসিওর। ম্যাসিও ওঝার মুন্ডু? ওরে বাপরে! মুন্ডটার দিকে তাকালাম। একটা কমলা লেবুর মতো ছোট্ট সেটা। এক রাশ চুল রয়েছে, মেয়েদের মতো লম্বা সেই চুল। চোখ দুটো জ্যান্ত হয়ে তাকিয়ে আছে, যেন জ্বলছে। কি হিংসুটে চাউনি, ঠোঁট দুটো সেলাই করা। বললুম, মামা, এই জিবারোরা কি খুদে লিলিপুট মানুষ? অতটুকু মুন্ডু কেন? হিরণ মামা বললেন, না, তারা আমাদের মতোই লম্বা, এমনি চওড়া ছাতিওয়ালা মানুষ। মাথাটা আমাদের তুলনায় বরং মোটা। আসলে কি হয়েছে জানিস? চামড়া বিদ্যায় ওরা পাকা। মানুষের মুন্ডু কেটে খুলি হাড়গোড় ফেলে দিয়ে শুধু চামড়া, চুল, চোখ, কান সব ঠিকঠাক তুলে নেয়, যাকে বলে ছাল ছাড়ানো। তারপর ভেতরে গরম পাথর আর বালি ভরে দেয়। এবার কোনো একটা আড়কে ডুবিয়ে দিলে ওটা কুঁচকে ছোট্ট কমলালেবুর সাইজে হয়ে পড়ে। এই মমিমুন্ড হাজার হাজার বছর টিকে থাকে, নষ্ট হবে না। আর এর নাম কি জানিস? সানসা, জিবারোদের যুদ্ধ জয়ের
ট্রফি বলতে পারিস। এরপর কিভাবে দক্ষিণ আমেরিকার ইকুয়েডর রাজ্যে আমরা পৌঁছলুম তার খুঁটিনাটি বলে লাভ নেই। তবে যা দেখলুম, সিএমএল সাহেব যত ভয় দেখিয়েছিল তা ভুয়ো। কেউ আমাদের টিকি ছোঁয়নি। হিরণ মামা আর আমি উড়োজাহাজে সরাসরি জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছিলাম। সেখানে দিন তিনেক থাকতে হয়েছিল মিস্টার সিএমএলের জন্য। উনি একা পৌঁছেছিলেন আলাদা উড়োজাহাজে। তারপর প্রশান্ত মহাসাগরে ভেসে পড়া গেল। এ জাহাজটার নাম ছিল ডস প্যান্ডো, একটা মালবওয়া মস্ত বড় জাহাজ। সিএমএল সাহেব খুব কাজের লোক, তেমনি সব ব্যাপারে খুব সাবধানীও বটে। এ জাহাজের বুড়ো কাপ্তেন তার চেনা জানা। আমাদের তিনজনকে তার কথা মতো নাবিকের পোশাক পরতে হয়েছিল, তা না হলে আইনের গোলমালে পড়তে হয়। মালের জাহাজে যাত্রী বওয়া বারণ আছে কিনা। প্রশান্ত মহাসাগরে আমরা দক্ষিণ পশ্চিম দিকে প্রায় মাসখানেক ভেসে তারপর দক্ষিণ আমেরিকার ইকুয়েডর রাজ্যের গুইয়াকিল উপসাগরে পৌঁছলুম। বন্দরটার নামও গুইয়াকিল। এখানে ডস প্যান্ডোর মাল খালাস হবে। ঠিক ভোরবেলা ঘুম থেকে উঠে যখন বন্দরের ঘরবাড়ি চোখে পড়ল, আমার সে কি আনন্দ। তক্ষুনি নাবিকের পোশাকটা খুলে ফেললুম। বাপস, আমরা ডাঙার বাসিন্দা। জলে ভেসে থাকতে কতক্ষণ আর ভালো লাগে। মাটি দেখে ধেই ধেই করে নাচতে ইচ্ছা করছিল। জাহাজ থেকে নামবার আগে কাপ্তেন বুড়ো আমাদের শেষবার কড়া তিতকুটে জাহাজই চা খাইয়ে তবে ছাড়ল। বুড়ো স্পেন দেশের লোক, ইংরেজি একেবারে জানে না, তবে ফরাসি ভাষা ভালো জানে। হিরণমামা তো কমসে কম 14টি ভাষায় গড়গড় করে কথা বলতে পারেন, তাই অসুবিধা হয়নি। মাঝখানে আমার লাভই হলো বলবো, কিছু স্পেন দেশের ভাষা শেখা হয়ে গেল। চা খেতে খেতে, ভুট্টা আর মাংস দিয়ে তৈরি কেক খেতে খেতে আমি বলে উঠলুম, 10 রিয়েলস ক্যাডো উনো। অমনি বুড়ো কাপ্তেন দু হাতে আমাকে জড়িয়ে আদর করতে থাকলো। ওর এক নাতি আছে নাকি আমার বয়সী, তাই এতদিন আমাকে নাতির মতন দেখেছে। ডেক থেকে সিঁড়িতে পা রাখা মাত্র সে দৌড়ে এসে আমার কপালে একটা চুমু খেয়ে ফেলল। তারপর দেখি তার চোখে জল টলটল করছে। আমার দুঃখ হলো। মামার কাছে শোনা একটা ফরাসি কথা চালিয়ে দিলুম তখন, অরি ভয় কাপ্তান, অরি ভয়া, আবার দেখা হবে, বিদায়। বুড়ো চোখের জল মুছতে মুছতে মামাকে কি বলল বুঝতে পারলুম না। তারপর দেখি মামা একটা নোট বইতে কী সব টুকে নিলেন। জেটিতে গিয়ে আমরা দাঁড়ালুম। আমাদের মালপত্র নামিয়ে আনছিল জনা 5 নিগ্রো কুলি। মাল নেহাত কম নয়। যখন জড়ো করা হলো দেখি সে একটা ছোটোখাটো পাহাড়। আমি কিন্তু টেরই পাইনি যে টোকিওতে জাহাজ ছাড়ার আগে মামা আর মিস্টার সিএমএল মিলে এত সব কেনাকাটা করে জাহাজে তুলেছেন কখন। জঙ্গলে অত সব কি কাজে লাগবে। এক ফাঁকে মামাকে জিজ্ঞেস করলুম, কাপ্তেন দাদু কি বলছিল মামা, আপনি লিখে নিলেন? মামা হেসে বললেন, বাহ 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 বাহ, দাদু নাতি হয়ে গেছে দেখছি। হ্যাঁ, এটা একরকম ভালোই হয়েছে টিটো। বুড়োর জাহাজেই আমরা ফিরবো ঠিক করেছি। তবে 2 মাস তো ওরও লাগবে ফের এখানে আসতে। টোকিও যাবে, আবার ফিরবে। এদিকে আমাদের কাজও 2 মাসের আগে শেষ হবে না। আমাজন নদীতে পৌঁছতেই তো 7-8 দিন লেগে যাবে। তারপর যাগে, তোর কথাটার জবাব দিই এবার। বুড়ো একজন ডেড ইন্ডিয়ানের খবর দিল। তার নাম জোয়াকিম। লোকটা থাকে প্যাসো স্যান্ডো নামের একটা জায়গায়। গরুর ফার্ম আছে ওর। পাহাড় আর জঙ্গলের মাঝামাঝি একটা তৃণভূমি রয়েছে সেখানে। বললুম, ওর কাছে যাবে নাকি? কিন্তু কেন? যেতে হবে। একেবারে অজানা জায়গা, তার উপর যাচ্ছি ভীষণ জঙ্গলে। জোয়াকিম ওদিককার অনেক খবর রাখে, ওর সাহায্য আমাদের লাগবেই। মিস্টার সিএমএল আগাগোড়া কলকাতা থেকেই আমাকে সঙ্গে নেওয়া পছন্দ করেননি। তার খুঁতখুঁতে ভাব
সব সময় টের পাচ্ছিলুম আমি যেন ওর এক বোঝা হয়ে দাঁড়িয়েছি। মামা অত করে বোঝালেও তার খুঁতখুঁতেমেই যাচ্ছিল না। এর ফলে আমার বেশ রাগ হচ্ছিল ওর ওপর। ঠিক আছে সাহেব, আমি তোমাকে দেখিয়ে দেব এই শ্রীমান টিটো কি জিনিস। আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করে রেখেছি। হিরণ মামা আমাকে নিয়ে এগোলেন। সিএমএল মালগুলো নিয়ে পরে আসবেন। জেটির গেটের পরে একটা ভিড় দেখতে পেলুম। পুলিশকে কাগজপত্র দেখিয়ে যেই আমরা বেরিয়েছি, সেই ভিড়ের লোকগুলো আচমকা লম্বা আলখাল্লার ভেতর থেকে হাত বের করে চেঁচাতে লাগলো। অবাক হয়ে দেখি প্রত্যেকের হাতে একটা করে সেই জীবারও মমি মুন্ডু। কি বিভৎস সব মুন্ডুগুলো! ওদের চেঁচামেচিতে বুঝলুম ওরা ট্যুরিস্টদের কাছে এগুলো বিক্রি করে। মামা ভিড় ঠেলে এগোচ্ছিলেন। বললুম, মামা, তুমি বলছিলে যে জিভারো মুন্ডু মোটেও পাওয়া যায় না, এই যে এত সব বিক্রি হচ্ছে? হিরণ মামা হেসে বললেন, ব্যাট, এসব যা দেখছিস প্রত্যেকটা নকল মুন্ডু। টুরিস্টরা বোকার মতন তাই কিনে নিয়ে যায়। চলে আয়। ভিড়ের লোকগুলোর মধ্যে বুড়ো, জোয়ান, বাচ্চা সব বয়সের মেয়ে পুরুষ রয়েছে। অদ্ভুত সব পোশাক, তেমনই গায়ের রং। কেউ কুচকুচে কালো, কেউ স্রেফ ধবধবে সাদা, কেউ লালচে। কারো মাথায় পালকের মতো টুপিও রয়েছে। যেতে যেতে মামা বললেন, এরা কেউ স্প্যানিশ, কেউ পর্তুগিজ, কেউ নিগ্রো, কেউ রেড ইন্ডিয়ান। লোকগুলো কি নোংরা! যাবার সময় দুর্গন্ধ টের পাচ্ছিল। একটি ছেলে তো হাত দিয়ে আমার জামা টানাটানি করতে থাকলো। অনেক কষ্টে তার হাত থেকে ছাড়া পেলুম, তো এবার পড়লুম ভিখিরিদের হাতে। মনে হলো এবার আর বাঁচোয়া নেই। শকুন যেমন ভাগাড়ে মাংস ছিঁড়ে খায়, তেমনই দশা হবে আমাদের। চারদিক থেকে আমাকে ওরা টানাটানি শুরু করলো। চেঁচিয়ে উঠলুম, মামা, ও মামা! হিরণ মামা কোন ফাঁকে ভিড় ছাড়িয়ে গিয়েছেন। আমার দশা দেখে হেসে ফেললেন। আমার রাগ হলো। তারপর দেখি উনি পকেট থেকে এক মুঠো খুচরো পয়সা ছড়িয়ে দিলেন ভিড়ে। অমনি লোকগুলো হুটোপুটি করে কুড়োতে বসে গেল। সেই ফাঁকে আমিও দৌড় দিলুম। পিছনে হিরণ মামা ডাকছিলেন, টিটো, টিটো দাঁড়া! হোটেল আগে থেকে ঠিক করার উপায় ছিল না। সিএমএল একটা ফরাসি হোটেলের কথা বলেছিলেন। আমরা একটা অটোরিকশায় করে সেখানে পৌঁছলুম। রীতিমতো পাহাড়ি এলাকা, দার্জিলিংয়ের মতো কতকটা। রিক্সাওয়ালা একটা টিলার কাছে রাস্তায় পৌঁছে হোটেলটা দেখিয়ে দিল। টিলার মাথায় একটা সুন্দর হোটেল, ছবির মতো লাগছিল। অত উঁচুতে ওঠার জন্য একটা লিফট রয়েছে। আমরা লিফটে চড়ে হোটেলের লনে পৌঁছে গেলুম। দুজনের হাতে মাত্র দুটো বড় সাইজের সুটকেস ছাড়া কোনো মালপত্র নেই। হোটেলের একজন বেয়ারা দৌড়ে এলো। তার চেহারা বিশাল, দৈত্যের মতন। এক হাতেই সুটকেস দুটো তুলে নিয়ে চলল সে। দোতলায় পূর্ব দক্ষিণ কোণার দুটো ঘর আমাদের ভাগ্যে মিলে গেল। ম্যানেজার রাশিয়ান। সিএমএল এর চিঠিটা দেখাতেই আমাদের খুব আদর যত্ন শুরু করে দিল। খুব ক্লান্ত বোধ করছিলুম। টানা 1 মাস জাহাজের দোলানিতে হাড় মাস ব্যথা করছিল। তাড়াতাড়ি স্নান করে নিলুম। মামা দাড়ি কাটতে ব্যস্ত হলেন। ঘণ্টাখানেক পরে মিস্টার সিএমএল পৌঁছলেন। পাশের লাগোয়া ঘরে উনি থাকবেন। মিস্টার সিএমএল এর সঙ্গে একজন অদ্ভুত চেহারার লোক। মাথায় একটা বাদামি রঙের টুপি, পরনে ব্রিচেস, আর কোমরে একটা হাতখানেক লম্বা রিভলভার চামড়ার খাপে ঝুলছে। লোকটাকে কি জানি কেন আমার পছন্দ হলো না। মিস্টার সিএমএল মামার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিলেন। মিস্টার ট্রাভেললো ওর নাম। একটা স্টিমারের মালিক। আমাজন নদীতে মাছ ধরা ওর পেশা। ট্রাভেললোকে যতই অপছন্দ করি না কেন, আমাজন নামটা শোনা মাত্র আমার রক্ত নেচে উঠল। তাহলে কি এবার আমরা অ্যাডভেঞ্চারের দরজায় এসে পৌঁছে গেছি? ট্রাভেললো বলল, ইনো রায়, জোয়াকিম বুড়োর কাছে আমি আপনাদের নিয়ে যাব, ভাববেন না। স্টিমারওয়ালা পর্তুগিজ ছেলে ট্রাভেললো যে সিএমএল এর বন্ধু তা জানতুম না, কিন্তু তবু লোকটার কোমরের ওই রিভলভার আর সবসময় হামবড়াই ভাব আমার অপছন্দই থেকে গেল। ও গুইয়াকিলে এসেছে কি একটা কাজে, আমাদের সঙ্গে ফিরে যাবে।
মালপত্র সিএমএল রেল স্টেশনে বুক করে এসেছিলেন। বিকেলের ট্রেনেই আমরা রওনা দিলুম। পাহাড়ি রেলপথ, পথের দুধারে শুধু জঙ্গল, পাথর, নদী আর পুরো মাঠ। বস্তি খুব কমই চোখে পড়ছিল। প্রায় 13,000 ফুট উঁচু দিয়ে ট্রেন যাচ্ছিল। কনকনে শীত। প্যারামো নামে একটা স্টেশনে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। তারপর ট্রেন নিচের দিকে ঘুরে ঘুরে নামতে লাগলো। আমরা ভোরবেলা পৌঁছলুম কুইটো নামে একটা ছোট্ট শহরে। সেখানে দুপুরবেলা দুটো ট্রাকে আমাদের মালপত্র আর 40 রেড ইন্ডিয়ান ভাড়াটে লোক নিয়ে যাত্রা শুরু হলো। ট্রাভেললো বরাবর আমাদের সঙ্গে চলেছে। হিরণ মামা তার সঙ্গে খুব জমিয়ে ফেলেছেন। পরে শুনলুম আমাজনের জঙ্গল এলাকায় আদিম অধিবাসীরা যে ভাষায় কথা বলে সেটা কিচুয়া ভাষা। মামা ট্রাভেলোর কাছে সেই ভাষা রপ্ত করে নিচ্ছেন। উঁচু নিচু পাহাড়ি পথে ট্রাক দুটো চলতে থাকলো। তারপর বিকেলে এক জায়গায় গিয়ে দাঁড়ালো। চারিদিকে ঘন জঙ্গল, মধ্যে এক ফালি সরু রাস্তা, ধুলোয় কাদায় একাকার। একটা চোনটা গাছের নিচে আমাদের বয় এবং বাবুর্চি ফ্রেড চা তৈরি করতে ব্যস্ত হলো। সেই সময় দেখি আমাদের লোকগুলো ট্রাক থেকে কয়েকটা বাক্স নামাচ্ছে। মামা তদারক করছেন। একটু পরে আমি তো অবাক। অজস্র বন্দুক আর পিস্তলে বোঝাই ছিল বাক্সগুলো। একটুও টের পাইনি। এসব দেশে আইন কানুনের পড়োয়া লোকে কমই করে, তা বোঝা গেল। সিএমএলের দেখছি এ দেশটা ভালোই চেনা জানা। তিনি গোপনে জোগাড় করেছেন অস্ত্রশস্ত্র। লোকগুলো প্রত্যেকে বন্দুক পিস্তল হাতে নিল। এবার বুঝলুম এখন থেকেই আমরা সতর্ক হচ্ছি। ওদের কারো কারো হাতে বর্ষা আর তীর ধনুকও দেয়া হলো। লোকগুলো কিন্তু মোটামুটি সরল আর আমুদে মনে হলো। চা খেতে খেতে ওরা সব কী সব গান গাইছিল। অদ্ভুত তার সুর। অনেকবার শোনার ফলে গানের কথাগুলো মুখস্থ হয়ে গেল আমার। তাওয়া সাম্বা তিমি আনো সিঙ্গারি সিঙ্গারি উই এর মাংকে উই উই উই। আমি একপাশে একা দাঁড়িয়ে গান শুনছিলাম। ট্রাভেললো এসে কাঁধে হাত রাখতেই চমকে উঠলুম। সে আমাকে আরও অবাক করে দিয়ে ইংরেজিতে বলল, কি বাছা, কেমন মনে হচ্ছে ব্যাপার স্যাপার? একটু সরে এসে বললুম, কি ব্যাপার স্যাপার মিস্টার ট্রাভেললো? ট্রাভেললো আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে হাসতে বলল, তোমাদের দেশের ছেলেরা খুব গান পছন্দ করে বুঝি? আমি গম্ভীর হয়ে বললুম, তা সব দেশের ছেলেরাই করে। ট্রাভেললো আমার ঘাড়ে এক থ্যাবড়া হাতের একটু চাপ দিয়ে বলল, হ্যাঁ, ওরা যে গানটা গাইছে তা কিন্তু ওদের নিজস্ব ভাষার নয়, জিভারও ভাষার। অবাক হয়ে বললুম, তাই নাকি? কেন বলুন তো? ওরা নিজেরা রেড ইন্ডিয়ান, কিন্তু জিভারও ইন্ডিয়ানদের ওরা বিষাক্ত সাপের মতন ভয় করে। দেখবে আসল জায়গায় পৌঁছে কজন তোমাদের দলে থাকে, হ্যাঁ, সবাই কেটে পড়তে চাইবে একে একে। হ্যাঁ, যা বলছিলুম, ওরা জিভারো ভাষায় গান গাইছে, কারণ ওদের বিশ্বাস এর ফলে জিভারোদের দেবতা খুশি হবেন এবং ওদের কোনো ক্ষতি করবেন না। আচ্ছা মিস্টার ট্রাভেললো, আপনি কখনো জিভারোদের দেখেছেন? তারা কেমন দেখতে? ট্রাভেললো হো হো করে হেসে উঠল। আরে বাবা, অনেকবার দেখেছি, অনেকবার। সব সময় তো আমি আমার ছোট্ট স্টিমার নিয়ে আমাজন আর তার আশেপাশে নদীতে মাছ ধরে বেড়াই। তারা তোমার আমার মতোই মানুষ, এমনই দুটো হাত, দুটো পা, একটা মাথা। আপনার কোনো ক্ষতি করেনি তো? গোঁফে তা দিয়ে ট্রাভেললো বলল, সে হিম্মত ওদের 14 পুরুষেও নেই। আমার নাম শুনলেই না আমাজনের দুধারে হইচই লেগে যায়। এদেশের সবচেয়ে হিংস্র জানোয়ার পুমা বা জাগুয়ারের নাম শোনোনি তো? বাঘের মতন দেখতে, কিন্তু বাঘের চেয়ে 100 গুণ হিংস্র আর শক্তিমান জন্তু। সেও আমার এই পিস্তলের আওয়াজ শুনলে পড়ি কি মরি করে পালায়। বলে আচমকা বিদঘুটে লম্বা পিস্তলটা বের করে আকাশে দুটো গুলি ছুঁড়ে মারল। আওয়াজে বিকেলের শান্ত জঙ্গল কেঁপে উঠল। সবাই হইচই করে দৌড়ে এলো।
মামা বন্দুক তুলে চেঁচিয়ে উঠলেন, কি হয়েছে ভাই ট্রাভেল্লো? ভাই অর্থাৎ ব্রাদার ট্রাভেল্লো হো হো করে হেসে খুন। সবাইকে ভরকে দিয়ে মজা পেয়েছে। কিন্তু মিস্টার সিএমএল এসে বললেন, মিস্টার ট্রাভেল্লো, প্লিজ ভাই, দয়া করে কয়েকটা দিন পাগলামিটা বন্ধ রাখো। আমরা বুঝতেই তো পারছো, একটু চুপি চুপি এগোতে চাই। ট্রাভেল্লো গ্রাহ্য করল না। আমার হাত ধরে টান দিয়ে বলল, এসো হে খুদে অভিযাত্রী, দুজনে একসঙ্গে আর এক কাপ করে চা খেয়ে নি, তারপর তোমাকে জীবারদের অনেক গল্প শোনাবো। লোকটার গায়ে আঁশটে গন্ধ। আমার বমি এসে যাচ্ছিল প্রায়, কিন্তু এমনভাবে ধরেছে ছাড়াতে গেলে রাগারাগি করতে হয়। সেই সময় মামার দিকে চোখ পড়ল। দেখলুম মামা চোখ টিপে ওর সঙ্গে ভাব জমাতে ইশারা করছেন। পথের ওপাশে একটা ঝোপঝাড়ে ঘেরা ফুল ও গাছ দেখিয়ে ট্রাভেল্লো বলল, ওই গাছটার নাম হচ্ছে এমবুয়াস। ফুল কত দেখছো? ওর থেকে মারাত্মক বিষ হয়। জীবাণুরা তীর বা বর্ষায় এই বিষ মাখায়, রক্তে এক চিলতে গেলেই ব্যাস, আর রক্ষে নেই। বলে সে তার মস্ত ফ্লাস্ক থেকে চা বের করে বলল, চোঁ চোঁ করে গিলে ফেলো। এ চা কিন্তু তোমাদের ইংলিশ চা নয়, স্রেফ দক্ষিণ আমেরিকার জিনিস। ওর নোংরা কাপে আমাকে মুখ দিতে হবে নাকি? ভাবলুম আমার প্লাস্টিকের কাপটা নিয়ে আসি ট্রাক থেকে, কিন্তু তার হাত থেকে ছাড়া পেলুম না। খাচ্ছি না দেখে সে পিঠে মৃদু থাপ্পড় দিয়ে আদুরে স্বরে বলল, খাও বাছা আমার, খোকা আমার, সোনামণি, খেয়ে ফেলো। বিব্রত মুখে পিছন ফিরে একটু দূরে মামার দিকে তাকালুম। দেখি মামার ঠোঁটে হাসি, চোখে ইশারা। ওহ ভগবান, এই শয়তানের পাল্লায় পড়তে হবে কে জানতো। আর মামারই বা কি আক্কেল, খেতে বলছেন এই এঁটো কাপে। মামার ওপর রাগ হলো, কিন্তু সেই সময় ট্রাভেল্লো আমার মুখে গরম চা ঢেলে দিল খানিকটা। আমি জোরে এক ধাক্কা দিলুম, কাপে সব চা পড়ে গেল। ও দুলে দুলে হাসতে থাকলো। রাগে গজরাচ্ছিলুম, ঠোঁট পুড়ে গেছে। ট্রাভেল্লো বলল, এটুকুতেই এমন ঘাবড়ে যাচ্ছ খোকা বাবু? তাহলে আমাজনের জঙ্গলে গিয়ে তুমি কি করবে? তার চেয়ে সোজা কলকাতা ফিরে যাও, তোমার দ্বারা কিছু হবে না, কিছু হবে না। হন করে চলে এসে ট্রাকের নিজের জায়গায় বসে পড়লুম। খানিক পরে ট্রাক ছেড়ে দিল আবার। সন্ধ্যা হয়ে আসছিল। আমাদের ট্রাকটার সামনে ড্রাইভারের বাঁ দিকে আমি আর হিরণ মামা বসে আছি। পিছনের ট্রাকে সিএমএল এবং ট্রাভেল্লো। ড্রাইভার রাস্তা চেনে। রাত নামলো, রাত বাড়তে থাকলো। ক্রমশ আমরা নিচের দিকে নামছি টের পাচ্ছিলুম। তারপর সমতলে এসে পড়লুম। রাস্তা শুকনো পাথুরে, কিন্তু দুধারে ঘন জঙ্গল। মাঝে মাঝে দু একটা অচেনা জন্তু রাস্তা পার হয়ে পালাচ্ছে। হঠাৎ একেবারে আচমকা আমাদের ড্রাইভার একটা অস্ফুট আর্তনাদ করে মাথা নামালো। হিরণ মামা স্টিয়ারিং না ধরে ফেললে গাড়ি জঙ্গলে ঢুকে পড়তো। ইতিমধ্যে ড্রাইভার সামলে নিয়েছে। পরক্ষণে অল্প আলোয় দেখি ড্রাইভারের সামনের কাঠের তাকে একটা তীর বিঁধে রয়েছে। মামাও এতক্ষণে দেখতে পেয়ে জোরে হুইসেল বাজিয়ে দিলেন। গাড়ি দুটো তক্ষুনি গতি বাড়িয়ে প্রচণ্ড বেগে চলতে শুরু করলো। ড্রাইভারের মুখ সাদা হয়ে গেছে। প্রায় ঘন্টাখানেক পরে এক জায়গায় গাড়ি দাঁড় করানোর হুইসেল বাজালেন হিরণ মামা। তারপর তীরটা এতক্ষণে তুলে পরখ করে বললেন, তীরটা মনে হচ্ছে কোনো রেড ইন্ডিয়ান গোষ্ঠীর। ওরা চায় না যে আমরা ওদের রাজত্বে ঢুকে পড়ি। সেই সময় সিএমএল পিছনের ট্রাক থেকে দৌড়ে এলেন। তার হাতের টর্চের আলো পড়ছিল। তাতে দেখলুম উনিও একটা তীর নিয়ে আসছেন। এসে রুদ্ধশ্বাসে বললেন, মিস্টার রয়, রেড ইন্ডিয়ানরা তীর ছুঁড়েছে। মামা তার হাতের তীরটা দেখিয়ে হেসে বললেন, হ্যাঁ, তবে বিশেষ সুবিধা করতে পারবে না ওরা। আমাদের তো বিস্তর অস্ত্রশস্ত্র রয়েছে। ট্রাভেল্লো পিছনে অন্ধকার থেকে বলে উঠল, সিনিয়র রায়,
জঙ্গলি রেড ইন্ডিয়ানরাও আজকাল বন্দুক রাইফেল ব্যবহার করতে জানে। ওদের এসব জিনিসেরও অভাব নেই। তবে সভ্য রেড ইন্ডিয়ানরা ওদের চেয়ে আরো খুনে স্বভাবের। তাই বলছি, অস্ত্রশস্ত্রের ওপর ভরসা বেশি করবেন না, মগজটা খাটালেই বাঁচবেন। হিরণ মামা বললেন, কিসে খাটাবো বলুন তো সিনোর? ট্রাভেলার বলল, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা সভ্য রেড ইন্ডিয়ানদের এলাকা। কাছে একটা পুয়েবলো বা বস্তি রয়েছে, পুলিশ রয়েছে, ম্যাজিস্ট্রেট আছে। এক্ষুনি গ্রেপ্তার করে ফেলবে, কারণ অত সব অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছেন। তাই বলছি, শিগগির কেটে পড়া যাক। মিস্টার সিএমএল বললেন, হ্যাঁ তাও বটে। আমরা তাহলে লিশোমারোর কাছে এসে গেছি। বোবঞ্জ নদী পৌঁছতে আর ঘন্টাখানেক লাগবে, তারপর সভ্য জগতের সীমা শেষ। আমাদের ট্রাক আবার চলতে শুরু করলো। অন্ধকারে হেডলাইটের আলো পড়ছিল। দেখলুম উতরাইয়ের পথে নেমে চলেছি। এখন দুপাশে শুধু ঘন গহন বন জঙ্গল। হ্যাঁ, এবার সভ্য জগতের সীমান্ত পেরিয়ে যাচ্ছি আমরা। রিও মানে নদী, সেটা ট্রাভেল্লো আমাকে শেখালো। রিও বোবঞ্জতে তার ছোট্ট স্টিমার নোঙর করা ছিল। নদীর দুধারে চলেছে গহন বন। বিশাল সব গাছ আকাশে মাথা তুলে আছে, তলায় ঘন লতা আর ঝোপঝাড়। যুগ যুগ ধরে গাছপালা জন্মেছে আর মরেছে, ফের সেখানে গাছপালা গজিয়েছে। তার ফলে জঙ্গলের ভিতর কোনোদিনই সূর্যের আলো ঢোকে না। যেন চিরকালের রহস্য ভরা একটা রাত থমকে দাঁড়িয়ে রয়েছে, মানুষকে হাতছানি দিচ্ছে। দেখছো কি ভাইয়া, সোজা চলে এসো এই রূপকথার রহস্যপুরীতে। দেখবে কত আজব কাণ্ড কারখানা ঘটে চলেছে। আফ্রিকার অরণ্যে যায়নি বটে, সিনেমায় ছবি দেখেছি তার, কিন্তু আমাজন অরণ্যের কাছে দেখছি সে তো নেহাত খুদে বাচ্চা। বোবঞ্জ নদীর ওপর স্টিমারের ডেকে দাঁড়িয়ে আছি, আর সেই অরণ্যকে দেখছি। ছমছম করছে বুক। মামা আর সিএমএল বঁড়শি ফেলে দাঁড়িয়ে রয়েছেন রেলিংয়ের ধারে। মাঝে মাঝে একটা করে মাছ ধরছেন। 40 জন রেড ইন্ডিয়ান কুলি কামিন একসঙ্গে তখন চেঁচিয়ে উঠছে, কুম্বো কুম্বো। নদীতে দেখছি প্রচুর মাছ রয়েছে। ট্রাভেল্লোর সঙ্গে আনার এবার জোর জমে গেছে, তবে তার হামবড়াই ভাবটাই যা খারাপ লাগছে। একবার দুটো কালো জাগুয়ার একসঙ্গে কিভাবে মেরেছিল সেই গল্প বলতে বলতে অভ্যেস মতো রিভলভার বের করে ফের গুলি ছুটতে যাচ্ছিল। আমি খপ করে ওর হাত চেপে ধরে আটকেছি। বলেছি, সিনিয়র ট্রাভেল্লো, আবার তাহলে কারা বিষাক্ত তীর ছুঁড়ে মারবে জঙ্গল থেকে। ট্রাভেল্লো এমন ভাব দেখিয়েছে যেন ওসব সে থোড়াই পরোয়া করে। এই নদী গিয়ে রিও মারাও অর্থাৎ আমাজন নদীতে পড়েছে। আমাদের স্টিমার এঁকে বেঁকে সাবধানে এগোচ্ছে, কারণ নদীর জলে অজস্র গাছের গুঁড়ি ভেসে যাচ্ছে। ট্রাভেল্লো বলল, খুদে সিনোর, সন্ধ্যা নাগাদ তোমাদের রিম্বো হ্রদের ধারে নামিয়ে দেব। আমার সঙ্গে ওখানেই ছাড়াছাড়ি কিন্তু। হ্রদের পশ্চিম দিকে আমাজন নদীর শুরু, সেখানেই প্যাসো স্যান্ডো নামে জায়গাটা, জোয়াকিম বুড়োর খামার বাড়ি। আমি ওকে খুশি করার জন্য বললুম, ট্রাভেল্লো, তুমিও চলো না আমাদের সঙ্গে। ট্রাভেল্লো একটু হাসলো, বলল, দেখো খোকামণি, তোমাদের মতো জিভারোর মমি মুন্ডু আনতে যাওয়ার শখ আমার নেই। বাড়িতে একটা মমি মুন্ডু, তার জন্য এত খরচা করে এত লোক লস্কর বন্দুক পিস্তল নিয়ে হামলা করা, ও আমার পোষায় না। অমনি বলে উঠলুম, কি বলছো খুড়ো, মমি মুন্ডু আনবার জন্য আমরা যাচ্ছি নাকি? আমরা তো যাচ্ছি। বলেই জিপ কেটে থামলুম। সর্বনাশ! হিরণ মামা আর সিএমএল অত করে বারণ করেছেন, ওকে আসল খবর যেন ভুলেও না জানাই।
আর আমি কি না মুখ ফসকে প্রায় বলেই ফেলেছিলুম। কিন্তু ট্রাভেললো মহা ধরিবাজ। সে খপ করে আমার হাত ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, কি বললে কি বললে? মমিমুন্ডু নয়, মমিমুন্ডু নয়, তবে তবে কি কি কি? হাত ছাড়াতে চেষ্টা করে বললুম, হ্যাঁ মানে মমিমুন্ডুই বটে, তবে যেটা সেটা যাতার নয়, একজন জিভারো ওজার। ট্রাভেললোর চোখ দুটো জল জল করতে থাকলো। সে এবার আচমকা আমাকে কাতুকুতু দিতে দিতে বলল, জিভারো ওজার, জিভারো ওজার মমিমুন্ডু, বলে ফেলো বলে ফেলো, বলে ফেলো দেখি, বেটার নামটা মেসিও নাকি? হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। ওরে বাবা, ওর আঙুলে কি আছে? কাতুকুতু চোটে দম আটকানোর দশা। হাতটা এত জোরে ধরে আছে যে ছাড়ানো অসম্ভব। সে আরও কাতুকুতু দিয়ে বলল, হাসা হচ্ছে চাঁদুর, হাসা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো বলে ফেলো বলে ফেলো। সাত করে কি হাসছি? ও বাবা, উহ, নাড়ি ভুড়ি উগড়ে যাচ্ছে। বাবা রে, কাতুকুতু চোটে আমার সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। অগত্যা বলে ফেললুম, হ্যাঁ 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 খুড়ো, হ্যাঁ মেসি ওজার মুন্ডু। ট্রাভেললো ছেড়ে দিল। বিড়বিড় করে কি ভাষায় কিছু কথা বলছে আপন মনে, জানি না। সেই সময় ওদিকের ডেক থেকে সিএমএল ডেকে বললেন, কি ব্যাপার টিটো, অত হাসছো কেন? আমি বলার আগে ট্রাভেললো বলে দিল, তোমাদের ভাগ্নে মশাই তো আমাজনের জঙ্গলে যাচ্ছে, তাকে খানিক ট্রেনিং দিচ্ছি ভায়া সিএমএল। জানো তো ঢুন্ডার পাল্লায় পড়লে কি হয়? ঢুন্ডা কামড়ায় না, কাতুকুতু দিয়ে মানুষকে মেরে ফেলে। তাই খোকামণিকে পরখ করে দেখছি কতটা কাতুকুতু সইতে পারে। এই বলে সে ভীষণ জোরে হেসে উঠল। সিএমএলও হাসলেন, তারপর বড়শির দিকে ঝুঁকে পড়লেন। আমি বললুম, ঢুন্ডা কি ট্রাভেললো? ট্রাভেললো গম্ভীর হয়ে বলল, ইন্ডিয়ানচির চেলা। ইন্ডিয়ান চিকে? জিভারদের দেবতা, জঙ্গলের রাজা সে, ঢুন্ডা তার চেলা। ভূত টুত নাকি? কে জানে, ভূত না মানুষ না জানোয়ার, তবে তার পাল্লায় যে পড়েছে তার বাঁচুয়া নেই। শুনেছি ঢুন্ডারা ভারী সুন্দর চেহারার মানুষ হয়ে দেখা দেয়। ম্যাসিও যার সানসা আনতে যাচ্ছে তো, যাও দেখবে কি হয়। সানসা কি খুড়ো? সেও জানো না? মমিমুন্ডকে ওরা সানসা বলে। এই বলে ট্রাভেললো হেঁড়ে গলায় গাইতে লাগলো হঠাৎ, ওয়াকিনিঙ্গিয়াচি উই উই উই, এর মাংকে সানসা উই, ডুন্ডা এর মাংকে উই 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 উই। অমনি আমাদের রেড ইন্ডিয়ান লোকগুলো যে যেখানে ছিল একসঙ্গে চাপা গলায় গানটা গাইতে লাগলো। চোখে মুখে ওদের দারুণ আতঙ্কের ছাপ। হিরণ মামা আর মিস্টার সিএমএল রেলিংয়ের কাছে ঘুরে অবাক চোখে এদিকে তাকিয়ে রইলেন। স্টিমারটার গতিও যেন বেড়ে গেল এই সময়। ট্রাভেললোর মাঝি মাল্লা সারেংও কাজ করতে করতে এই গানে যোগ দিল। আমার বুক কাঁপতে লাগলো। নদীর ধারে ঘন সবুজ অরণ্যের ওপর সূর্যের আলো ঝকমক করছে, নিচে গাঢ় অন্ধকার। সেই অন্ধকারে যেন হাজার হাজার মরা জিভারো ওঝার ভূত প্রেত সার বেঁধে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য করছে। সন্ধ্যা নাগাদ রিম্বর হ্রদের পশ্চিম তীরে একটা পাহাড়ের ধারে আমাদের নামিয়ে দিয়ে ট্রাভেললো তার স্টিমার নিয়ে চলে গেল। 12টা তাঁবুতে আমাদের সব জিনিসপত্র ধরে গেল। পাথুরে মাটি এখানে, চারদিকে কিছুটা তাই ফাঁকা, তারপর গহন বন। বনের ভিতর ছোট বড় অনেক পাহাড় মাথা তুলেছে। রাঁধুনি ফ্রেড বাইরে কেরোসিন স্টোভে রান্না করছে। রেড ইন্ডিয়ানরাও আগুন জেলে রুটি সেঁকছে, ভুট্টা পোড়াচ্ছে। একটা ক্যাম্প খাট বাইরে এনে মামা আর সিএমএল বসেছেন, চাপা গলায় কিছু কথা বলছেন। আমি সামনে কিছু তফাতে উঁচু হয়ে থাকা একটা বড় পাথরের ওপর বসে
হ্রদের দিকে তাকিয়ে রয়েছি। বিশাল হ্রদের জলে আকাশের তারাগুলো চুমকির মতো ঝিলমিল করে উঠছে। অন্ধকার রাত, কিন্তু এখন আর ভয় নেই। উত্তেজনায় রক্ত আমার চঞ্চল। চার্লস জেভিয়ারের ডায়েরির কথাগুলো মনে ভাসছে। কাল সকালেই হিরণ মামা যাবেন জোয়াকিম বুড়োর খোঁজে। তারপর আমাদের অভিযান শুরু হবে। আপন মনে বসেছিলুম, হঠাৎ কি একটা শক্ত দড়ির মতো এসে গলায় জড়িয়ে গেল, আর হ্যাঁচকা টানে আমি পাথরটার ওদিকে গিয়ে পড়লুম। চেঁচাবার আগেই আমার মুখে দুর্গন্ধযুক্ত কার হাত চেপে ধরল। কোনো স্বর বেরোলো না আমার। তারপর দেখি আমাকে কে বা কারা তুলে নিয়ে দৌড়চ্ছে। জলের ধারে ধারে যে যাচ্ছি তা টের পেলুম। সেই সময় পিছনে প্রথমে হিরণ মামার চিৎকার শুনলুম, টিটো টিটো। তারপর সিএমএল এর ডাক, টিটো টিটো। তারপর বন্দুকের আওয়াজ শোনা গেল। একটা অস্পষ্ট গোলমালও শুনতে পেলুম। এখন আমাকে কারা যেন জঙ্গলে এনে ফেলেছে। কি দুর্গন্ধ এদের গায়ে। এরা মানুষ না জন্তু? মানুষই মনে হচ্ছে, কিন্তু এরা আমাকে কোথায় নিয়ে চলেছে? কেন? কারা এরা? আমি আবার চেঁচাতে চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। গলায় ফাঁসটা চেপে বসেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। একসময় অজ্ঞান হয়ে গেলুম। যখন চোখ খুললুম, দেখি আমার সামনে আগুন জ্বলছে, আর তার 3 দিক ঘিরে বেঁটে হনুমানের মতো অদ্ভুত চেহারার একদল লোক বসে রয়েছে। তাদের পিছনে একজন দাঁড়িয়ে শুধু দুলছে আর দুলছে। সে হঠাৎ চোখ খুলে তাকালো আমার দিকে। অমনি রক্ত ঠান্ডা হয়ে গেল। ও কি মানুষ নাকি কোনো জানোয়ার? অমন বিভৎস মুখ আমি স্বপ্নেও কখনো দেখিনি। ভূতের স্বপ্ন বরাবর দেখি, তারা মানুষের মতোই কটকটা, কিন্তু এই মুখটা যে স্বপ্নের নয় তা বুঝতে পারছিলাম। মুখের একটা দিক পোড়া এবং গলার সঙ্গে আটকানো, অন্য দিকটা কালো। সেদিকটা চোয়ালে খোঁচা খোঁচা মাংস ঝুলছে। সেও বেঁটে, গায়ে নোংরা একটা চামড়ার আলখাল্লা মতো চাপানো আছে। গলায় হাড়ের মালা, মাথায় পালক গোঁজা টুপি, দুপাশে লালচে চুলের গোছা ঘোড়ার লেজের মতো ঝুলছে। তার হাতে একটা কাঠের বাটি। দুলতে দুলতে আমার দিকে কটমট করে তাকিয়ে বাটিতে চুমুক দিল সে। কি গিলল? তখন দেখলুম ওর একটা চোখ নেই, সেখানে কালো গর্ত। এবার গো গো করে বলে উঠল, আসিমো আসিমো। তখন বাকি বসে থাকা লোকগুলো বলল, কথা দুটো আমার জানা। আসিমো জিভারদেরই একটা শাখা বংশ বলা যায়। ওয়াকিনি জঙ্গলের দেবতা। আমি তাহলে কি আসিমোদের কবলে পড়েছি? এরা কি করতে চায় আমাকে নিয়ে? যে কাঠগুলো জ্বলছে তা চিনি, চোনটা কাঠ, মশালের মতো জ্বলে। তার আলোয় স্পষ্ট দেখতে পেলুম ওদের সামনে একটা কালো মতো হাঁড়ি রয়েছে। তা থেকে কাঠের চোঙায় কি তুলে ঢকঢক করে খাচ্ছে। মনে পড়ল সিএমএল বলেছিলেন আসিমোরা খুব নেশাখোর। আওয়া উষা নামে একরকম নেশার জিনিস খায়। হ্যাঁ, ব্যাটারা তাই খাচ্ছে বটে। ঝাঁঝালো দুর্গন্ধ ছড়াচ্ছে। এবার বিভৎস চেহারার লোকটা হেঁকে উঠল, নেমাতেন নেমাতেন। অমনি আমার পেছন দিক থেকে 4 জন পুরুষ আর 2টি মেয়ে দৌড়ে গিয়ে নাচ জুড়ে দিল। নেমার্তিন, ওদের যুদ্ধের নাচ, তাও আমার মুখস্থ। আয়, যদি ট্রাভেলোর কাছে হিরণ মামার মতো কাজ চালানো গোছের পিচুয়া ভাষাটাও শিখে নিতুম। আফসোস হতে লাগলো। ওরা বিকট ভঙ্গিতে আগুন ঘিরে নাচছে, আর মাঝে মাঝে বড় হাঁড়িটা থেকে চোঙায় কি তুলে গিলছে। বসে থাকা লোকগুলো এবার চাপা গলায় গান শুরু করলো। একটা খুঁটিতে আমার হাত দুটো পিঠের দিকে বাঁধা। ভয়ে আমার হাত পা জমে আসছিল। বুকের ভিতরটা ভীষণ কাঁপছিল। কতক্ষণ কেটে গেলে একসময় দেখি সামনের আগুন নিভে এসেছে। লোকগুলো চারপাশে মাটিতে লুটোচ্ছে।
আর সেই মামদো ভূতটা এখন একটা কাঠের গুঁড়িতে বসে মাথা নিচু করে শুধু দুলছে আর দুলছে। সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হাতের বাঁধনটা টানাটানি করে খোলবার চেষ্টা করলুম। কবজি কেটে যাচ্ছিল, তার ফলে যন্ত্রণা হচ্ছিল, তবু দমে গেলুম না। অনেকক্ষণ চেষ্টার পর খানিকটা আলগা করা গেল বাঁধন। চারিদিকটা দেখে নিলাম। পিছনে অজস্র সারি সারি কাঠের গুঁড়ির দেয়াল, ওপরে খড়ের ছাউনি, লম্বা চওড়া একটা ঘর রয়েছে দেখা গেল। তার একটি মাত্র ঘুপটি দরজা। দরজার দুপাশে বর্ষা হাতে দুটো লোক হেলান দিয়ে ঘুমোচ্ছে। এই সুযোগ। একটা হাত খুলে যেতেই পকেট থেকে ছুরি বের করলুম। লতার তৈরি শক্ত দড়িটা কেটে অন্য হাতও ছাড়ানো গেল। আরও মিনিট 5 চুপচাপ বসে রইলুম। মাথার ওপর গাছপালা, সামনে এক টুকরো ফাঁকা জমিতে ওরা এতক্ষণ নিচে হয়রান হয়ে পড়ে আছে। বোঝা যাচ্ছে না ভোর হতে কত দেরি। আস্তে আস্তে উঠে দাঁড়ালুম। মাথা ঘুরছে, শরীর খুব দুর্বল লাগছে। পা টিপে টিপে ফাঁকার দিকে এগিয়ে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে পড়লুম। তারপর আর একবার দেখে নিয়ে চলতে শুরু করলুম। সেই অন্ধকারের বর্ণনা দেওয়া অসম্ভব। মনে হলো আমি চোখ দুটো হারিয়ে এসেছি। মোটা মোটা লতা পাতা গায়ে ঠেকছে, বাধা দিচ্ছে। হাত বাড়িয়ে পা সাবধানে ফেলে আন্দাজে চলেছি। কতবার গাছের গুঁড়িতে ধাক্কা খাচ্ছি। এইভাবে কত দূর গেলুম জানি না। একটা ফাঁকা জায়গায় এলুম। আকাশের দিকে তাকিয়ে মনে হলো ভোর হয়ে আসছে। জিরিয়ে নেবার জন্য সেখানে একটু বসলুম। একটু পরে চারদিকটা দেখবার চেষ্টা করছি। হঠাৎ চোখে পড়ল ঝোপঝাড় ঠেলে কি যেন এগিয়ে আসছে। ফাঁকা জায়গার ধারে আসা মাত্র আমার পিলে চমকে গেল। সর্বনাশ! সেই মামদো ভূতটা দুলতে দুলতে আমার দিকে এগিয়ে আসছে। ও কেমন করে টের পেল? থরথর করে কেঁপে উঠল। আমার হাতে ছুরি রয়েছে ভুলেই গেলুম। ওর কুতকুতিতে একটা চোখ স্পষ্ট দেখতে পাচ্ছি। অন্ধকার পাতলা হয়ে যাচ্ছে, তাই সে এগোচ্ছে আমার দিকে। আমি যেন মন্ত্রের গুণে অবশ হয়ে গেছি। হঠাৎ দেখি মাত্র 3-4 হাত দূরে চলে এসেছে সে। তারপর গম্ভীর গলায় বলে উঠল, ওয়াকিনি, আসিম ওয়াকিনি। আমি অমনি লাফ দিলুম। দৌড়ে ফাঁকা জায়গা পেরিয়ে আবার আধার রাজ্যে ঢুকে গেলুম। পিছনে চাপা গর্জন করতে করতে চলে আসছে সে। ওয়াকিনি, ঢুন্ডা ওয়াকিনি। মনে হলো তার হাত থেকে আমার রেহাই নেই। গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বারবার লতায় জড়িয়ে যেতে যেতে প্রাণপণে দৌড়চ্ছি। সেও যে এবার দৌড়চ্ছে তা বোঝা গেল। পায়ের শব্দ পাচ্ছি। হাঁটছে না, যেন ঢাক পাচ্ছে। আবার একটা ফাঁকা জায়গায় এসে পড়লুম। ভোরের আলোয় স্পষ্ট হয়ে আছে সেখানটা। এখানে ওখানে কেয়া ঝোপের মতো কি একটা ঝোপ রয়েছে। কতকগুলো ঝোপ দেখে অবাক হলাম। চারপাশে গোল হয়ে মাটিতে পড়েছে কেয়া পাতার মতো লম্বা কাঁটাওয়ালা শাখা বা পাতা। মধ্যিখানটা ফাঁকা। হঠাৎ দেখি সেই বিভৎস মূর্তি ঝোপ ঠেলে বেরিয়ে এলো। তারপর অস্পষ্ট গর্জন করে দৌড়ে এলো। আর একটু হলেই ও ধরে ফেলবে আমাকে। ছুরি বাগিয়ে ঘুরে দাঁড়ালুম। অমনি এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। সেই লুটিয়ে থাকা লম্বা ডাঁটাগুলো কিংবা শাখাগুলো সাঁত সাঁত করে চারিদিক থেকে উঠে মূর্তিটাকে খাঁচায় আটকানোর মতো বন্দি করে ফেলল। সঙ্গে সঙ্গে ও অমানসিক কণ্ঠে আর্তনাদ করে উঠল। সর্বনাশ! এই গাছগুলো জ্যান্ত দেখছি। আর্তনাদ সমানে চলল। আমি ফের দৌড়তে থাকলুম। আজ এই পর্যন্তই। কেমন লাগছে আমাদের গল্প পাঠ আর এই দুর্ধর্ষ অভিযানের কাহিনী জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমাদের গল্প পাঠ ও আমাদের উপস্থাপনা, তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার।
খুব শীঘ্রই এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। আজকের মতো ধন্যবাদ।